নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অর্পিতাস কিচেন। অর্পিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে একদম কষা কষা রান্না, যেটাকে আমরা বড়ার ডালনা বলে থাকি। তো আমার ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটু ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং একটা কমেন্ট করে আমাকে জানাবেন কীরকম লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি প্রথমে মটর ডাল বেটে নিয়েছি। মটর ডালটা আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। তো আর এখানে দেখুন আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে তারপর কেটে নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে আমি সেরকম কিছু এখানে ব্যবহার করব না। এখানে দিয়েছি খালি ধনের গুঁড়ো আর সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো। আর দেখুন এটার মধ্যে রয়েছে, একটার মধ্যে দেখুন টমেটো পেস্ট। টমেটোটাকে আমি পিউরি করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। আর রয়েছে হচ্ছে এখানে আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি। তো এটাকে আপনারা নিরামিষভাবেও বানাতে পারেন, তবে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মাছ মাংস ডিম কোনোটাই ঘরে না থাকলে আপনি কিভাবে বেশ এই ডালের বড়াটা দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন, আর সেটা দিয়েই একটু বেশিও ভাত খেয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি ডালের বড়াগুলোকে না ছাঁকা তেলে ভাজবো না। আপনারা চাইলে ছাঁকা তেলে ভাজতে পারেন, তবে আমি এটা এখানে শ্যালো ফ্রাই করব, মানে অল্প একটু তেল দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে ভাজবো। দেখুন এতে কিন্তু বড়াটা বেশ ভালো লাগবে খেতে, এর আকারটাও সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে বেশ। প্রথমে আমি বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে এবারে আমি বড়াগুলোকে বেশ সুন্দর করে দু পিঠ লাল লাল করে ভেজে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন একটা পাশ আমার লাল হয়ে গেছে, তো অপর পাশটাকেও আমি উল্টে দিচ্ছি এবং একইভাবে লাল করে আমি ভেজে নেব। তো আপনাদের সাথে আমি বেশ কিছুদিন মতন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে। তো আবার আমি নতুন করে ভিডিও দেওয়া আরম্ভ করলাম। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে সাপোর্ট করবেন। আমি আপনাদেরকে বেশ ভালো ভালো রান্না করে রেসিপি করে আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনাদের কাছ থেকে একটু হেল্প চাইছি, আপনারা একটু সাপোর্ট করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আপনারা শেয়ার করলে, আপনারা লাইক করলে, আপনারা কমেন্ট করলে আমারও ভালো লাগবে একটু কাজ করতে। তো দেখুন সমস্ত বড়াগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আর যতগুলো বড়া বাকি রয়েছে সেগুলো আমি সবগুলো একেবারে ভেজে নেব। তো একে একে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই বড়াগুলোকে যদি মনে করেন যে ছাঁকা তেলে ভাজবো, তো ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন। তো এই বড়াগুলো ছাঁকা তেলে ভাজার প্রয়োজন হয় না, কারণ এগুলো তো আর শুধু ফ্রাই করে খাবেন না। যদি ফ্রাই করে শুধু খাওয়ার হয় তাহলে আপনি ছাঁকা তেলে এরকমভাবে ভেজেও খেতে পারেন। তো দেখুন সব বড়াগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে উল্টে পাল্টে। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই বড়াগুলো যে শুধু তরকারি করেই খেতে পারবেন তা কিন্তু নয়, গরম ভাতের সাথে এই বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। তো সমস্ত বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে সব বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন সব বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কি সুন্দর লাগছে বড়াগুলো দেখতে। তো ওই তেলের মধ্যেই আমি আরেকটুখানি সর্ষের তেল অ্যাড করে দিলাম। আপনারা তেলটা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যে যারা বেশি তেল খান কম বেশি সেটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি কিন্তু এখানে খুব বেশি একটা তেল ব্যবহার করিনি। আর এখানে প্রথমে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতাটা যখন একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটা বেশ সুন্দর একটা স্মেল বেরোবে, তখন আপনি এখানে কেটে রাখা যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দেবেন। তো পেঁয়াজটা দিয়ে আমি এবার পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। হালকা বাদামি রং করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখুন আমার হালকা বাদামি রং করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্টটা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা চলে যায়। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব।
বাকি কোনো মশলাই আমি এখন দেবো না। আমি আগে আদা রসুনের কাঁচা যে গন্ধটা, সেই গন্ধটা চলে যাবে। তারপর দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। মোটামুটি 2 মিনিটের মতো আমি আদা রসুন দিয়ে এটাকে ভেজে নিয়েছি। তো আদা রসুনের আর কোনো কাঁচা গন্ধ নেই। এই সময় আমি এখানে যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। আর টমেটো পেস্টটা দিয়েও আমি আবারও ওটাকে কষাবো যতক্ষণ না দেখবেন পেঁয়াজটা তো আমি আগে ভেজে নিয়েছি, দেখবেন আদা রসুন টমেটো দিয়ে না একটা কাঁচা গন্ধ বেরোয়। তো আদা রসুন টমেটোটা যদি আপনি আগে দিয়ে একটু কষিয়ে নেন, তাহলে সেই কাঁচা গন্ধটা আর বেরোয় না। তো তরকারির যে স্মেলটা, যে খাবার সময় একটা যে সুগন্ধ বেরোয়, সেটা খুবই অসাধারণ বেরোয়। আর দেখবেন তরকারি দিয়ে যদি একটা কাঁচা গন্ধ আসে, তাহলে কিন্তু মোটেই সেটা খেতে সুস্বাদু হয় না। তো এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি এটাকে কষাবো যতক্ষণ নাকি এটার টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। আর কোনো গুঁড়ো মশলা কিন্তু আমি এখনও ব্যবহার করিনি। এটাকে আগে একটু কষিয়ে নিই, তারপর ব্যবহার করব। তো গুঁড়ো মশলা এখন দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো দিয়ে তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে, আপনি দেখে বুঝতেই পারছেন। তো সেই সময় আমি এখানে শুধুমাত্র জিরের গুঁড়ো আর যে লঙ্কার গুঁড়োটা নিয়েছিলাম, সেই লঙ্কার গুঁড়ো, সেই দুটো আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু সেরকম কিছু একটা বেশি মশলা ব্যবহার হয়নি। পেঁয়াজ, আদা রসুন, টমেটো আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটাও আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি ইউজ করতে পারেন। চাইলে কাঁচা লঙ্কা পেস্ট করে সেটা দিয়েও করতে পারেন। তো আমি কিন্তু এখানে প্রথমে লবণ দিইনি, এখন আমি এখানে লবণ দিচ্ছি। লবণ দিয়ে এবার আমি এটাকে কষাবো। দেখুন আমার কিন্তু মশলাটা প্রায় রেডি হয়ে গেছে, আমাকে কিন্তু বেশি সব কিছু দিয়ে কিন্তু বেশি কষাতে হচ্ছে না। এখন মশলাটা অলরেডি রেডি আছে, কোনো মশলাতেই যেহেতু কাঁচা গন্ধ নেই। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো মশলাটা দিয়ে তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে। একদম খুব সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মানে মশলাটা কষাতে হয়তো 5 মিনিট মতো সময় লেগেছে, কিন্তু যত ভালো করে মশলাটা কষাবেন, তত আপনার রান্নার টেস্ট বাড়বে। তো সময় নিয়ে, হাতে একটুখানি সময় নিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে রান্না করবেন, তাহলে আপনার একটা তরকারি দিয়েই আপনি সমস্ত ভাতটা খেয়ে উঠে যেতে পারবেন। আর সবাই দেখবেন একটু চেয়েই খাবে, আপনার খাবারের প্রশংসা করবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। একদম দেখে বুঝতেই পাচ্ছেন না, তরকারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তো আমি রান্নাতে যে আলুটা ব্যবহার করলাম, আলুটা আমি দেখাতে ভুলে গেছিলাম যে আলুটা কিন্তু আমার সেদ্ধ করা ছিল। আর সেদ্ধ করার পর আমি আলুটাকে সেদ্ধ করে তারপর আমি আলুটা ভেজে নিয়েছি। সেই ক্লিপটা আমি এখানে অ্যাড করতে ভুলে গেছি, আর সেটা অ্যাড করতে পারিনি। আমি প্রথমে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ঠান্ডা জলে আলুটা রেখে দিয়েছিলাম। তারপর আলুটাকে পিস পিস করে কেটে সেই আলুটাকে আমি ভেজে নিয়েছি। যদি রান্নাতে আলুটা সেদ্ধ করে ভেজে তারপর দেন, তাহলে দেখবেন আলুটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা সেদ্ধ করার পর একটু ঠান্ডা জলে রেখে দেবেন, তাহলে আর নরম হওয়ার কোনো ব্যাপার নেই। যেরকম নর্মাল কাঁচা আলু ভেজে রান্না করেন, সেরকমই থাকবে। তো আলু দিয়েও মশলাটা আমি কষিয়ে নিয়েছি। আর এখানে আমি রান্নায় না গরম জল ব্যবহার করছি। সব সময় আমি যে কোনো রান্নাতেই গরম জল ব্যবহার করি। গরম জল ব্যবহার করলে না রান্নাটা থেমে যায় না। দেখবেন ঠান্ডা জল ব্যবহার করলে রান্নাটা থেমে যায়, কিছুক্ষণ পর ফোটে। কিন্তু গরম জল দিলে কি হয়, রান্নাটা কিন্তু রানিং থাকে। তো সেই সময় দেখুন আমার তরকারিটা কিন্তু ফুটছে, মানে জলটা দেওয়ার পর কিন্তু থেমে নেই। তো এটাকে আমি জল দিয়ে প্রয়োজন মতো, যতটা জল আমার প্রয়োজন, যেরকম গ্রেভি আমি রাখতে চাই সেরকম ততটা অনুযায়ী আমি এখানে জল দিয়েছি। আপনারা কিন্তু গ্রেভিটা আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন। তবে হ্যাঁ, বড়ার তরকারিতে গ্রেভিটা ঠিকঠাক আন্দাজ করে দিলে তাহলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে না। দেখুন আমি এখানে 2 বাটি মতো জল দিয়েছিলাম, ছোটো বাটির। যে বাটিতে আমি মশলাগুলো রেখেছিলাম, সেই বাটি আন্দাজে আমি এখানে 2 বাটি মতো জল দিয়ে দিয়েছি। এই সময় এখানে আমি নুন লবণটা চেক করে নিলাম। তো এবারে আমি সব বড়াগুলো এখানে এক এক করে, ভেজে রাখা যে বড়াগুলো ছিল সেগুলো আমি এখানে এক এক করে অ্যাড করে দিচ্ছি। দেখবেন আমি যখন লাস্ট অবধি তরকারিটা রান্না করব, আমি দেখাবো আপনাকে, আমার কিন্তু ঝোল একটুকুও টেনে যাবে না। বড়া রান্নায় যে মানে প্রবলেমটা হয়, অনেকেই রান্না করলে না বড়া আলুর তরকারি রান্না করার পর সে জলটা শুকিয়ে যায়, যে গ্রেভিটা থাকে সেটা পুরো শুকিয়ে যায়। তো আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বানান, দেখবেন বড়া কিন্তু শুকিয়ে যাবে না।
দেখুন বড়াটা দিয়েছি, দিয়ে আমি ফুটিয়ে, বড়াটা দিয়ে কিন্তু সাথে সাথে নাবিয়ে দেবেন না। বড়াটা দিয়ে নাবিয়ে দিলে কি হয়, যে ঝোলটা গ্রেভিটা থাকে সেটা পরে গিয়ে শুকিয়ে যায়, কারণ বড়াগুলো ঝোলটাকে অ্যাবজর্ব করে নেয়। দেখুন আমার আলুগুলো যেহেতু সেদ্ধই ছিল, তাও হালকা করে আপনাদের দেখিয়ে দিলাম, আলুটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় নেয়নি। আর এখানে দেখুন সমস্ত, এখানে আমি একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একদম 2-4 দানা চিনি ব্যবহার করেছি। যে আপনারা যদি মনে করেন চিনিটা ব্যবহার করতে চান না, তাহলে সেটা অ্যাভয়েড করতে পারেন। তবে এখানে কিন্তু চিনিটা মিষ্টির জন্য ব্যবহার করা হয়নি, এখানে টেস্টের যে ব্যালেন্সটা সেটা জানার জন্য এখানে 2 দানা চিনি ব্যবহার করেছি। আর সব শেষে আমি এখানে গরম মশলা ব্যবহার করলাম। আমার তরকারি পুরো রেডি, তো আমি এখানে এটাকে বন্ধ করব, নামাবো, তো এই সময় আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু এখন পুরো সমস্ত যে বড়াগুলো, সেগুলো কিন্তু পুরো ঝোলটা যতটা অ্যাবসর্ব করা ছিল করে নিয়েছে। এবার যতক্ষণ তরকারিটা থাকবে এরকমই গ্রেভি থাকবে, গ্রেভি নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আর যদি বড়াটা দিয়েই সাথে সাথে নামিয়ে দেন, তাহলে পরে কিন্তু গ্রেভিটা শুকিয়ে যাবে। তো আমার এখানে তরকারিটা রেডি হয়ে গেছে, আমি এখন এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। দেখুন 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকার পরও কিন্তু আমার গ্রেভি যেরকম ছিল সেরকমই আছে, আর এরকমই থাকবে। তো আপনারাও এরকমভাবে, আমি রিকোয়েস্ট করব একবার বানিয়ে দেখবেন কীরকম লাগলো, বানিয়ে দেখে কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে আজকে এই রেসিপিটা নতুন দেখছেন, তাদের সবাইকে বলবো আপনারা কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি এই চ্যানেলে আমার নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি, তো আপনারা সেই রেসিপির যে নোটিফিকেশান সেটা কিন্তু পেয়ে যাবেন। দেখুন লাস্ট পর্যন্ত আমি যখন আপনাকে এখানে দেখিয়ে দিলাম সার্ভ করে, তো এখনও পর্যন্ত কিন্তু আমার গ্রেভিটা ওরকমই আছে। তো নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আমি আবার হাজির হয়ে